নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার 2 তারিখ। 2 তারিখ বলতে মে মাসের 2 তারিখ। তোমাদেরকে তো আগেই বলেছি মে মাসের গরমের ছুটিতে আমরা আসামে এসেছিলাম মা কামাখ্যাকে পুজো দিতে যাব বলে, সেই কারণে। আর আজকের ভিডিওটা শুরু করলাম সেই হিন্দ মোটরের সকাল দিয়ে কিন্তু নয়। আজ হলো আসামের সকাল। আসামের দাদাভাইয়ের বাড়ির ছাদ বাগানের ফুল দিয়েই শুরু করলাম আজকে সকালটা। আর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে রাত্রেবেলায় সমস্ত জায়গাগুলো দেখিয়েছিলাম। তোমাদেরকে বলেছিলাম যে দিনের বেলায় জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখে নাও আমার দাদা ভাইয়ের বাড়ির আশপাশটা। এই যে রেল লাইন দেখতে পাচ্ছ, এই সেদিনকে রাত্রেবেলায় ট্রেন যাচ্ছিল, তখন ভিডিওটা করেছিলাম। এই দেখো আজকে আবার গাড়ি যাচ্ছে। আর এখান থেকে না সব দূরপাল্লার গাড়িগুলোই যায়, কোনো লোকাল ট্রেন কিন্তু এখানে নেই। সারাদিনই দূরপাল্লার গাড়ি যাচ্ছে। আর এই সমস্ত দৃশ্য দেখে আমার ছেলে তো আনন্দে আত্মহারা। ও তো বাড়িতে যেতেই চাইছে না। আর একটু আশপাশটা দেখো, দেখো চারিদিকে পাহাড় ঘেরা। আর আজকে কিন্তু আমরা যাব মা কামাখ্যার পুজো দিতে। আমরা স্নান টান সেরে নিয়ে রেডি হয়ে মোটামুটি 1-1:30 নাগাদ বেরোবো। পান্ডা বলে দিয়েছেন আমাদেরকে, এই দাদাভাই সমস্ত, এই বাড়ির দাদাভাই সমস্ত ব্যবস্থা করেই দিয়েছে। পান্ডা দাদা বলেছেন যে 1-1:30 নাগাদ বাড়ির থেকে বেরোলেই হবে। মোটামুটি সকালবেলার পুজোটা আমরা দিতে পারবো না, কেননা বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ভোরবেলায় তাহলে উঠতে হবে। অত ভোরবেলায় গিয়ে আমরা পৌঁছতে পারবো না, বাচ্চা টাচ্চা আছে, অসুবিধা। সুতরাং আমরা ওই বিকেলবেলার দিকটাতেই পুজো করব। তাই ওই 12:30-1টা নাগাদ বাড়ির থেকে বেরোবো। তারপরে গিয়ে লাইন টাইন দিয়ে যখন যা আর কি পুজোটা হয়। তো চলো। আর এই দেখো, এই যে আগের দিন দেখেছিলাম না গান্ধী মন্দির, এই যে এই পাহাড়টাতেই রয়েছে গান্ধী মন্দির। আর ওই দণ্ডটার মধ্যে মস্ত বড় একটা পতাকা ওরে, কিন্তু আজকে দেখা যাচ্ছিল না। তো আমরা স্নান টান সেরে হালকা টিফিন করে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি মা কামাখ্যাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর আমি একদম আসার শুরুতে যে লাগেজ গোছাচ্ছিলাম, তখন এই শাড়িটা দেখিয়েছিলাম তোমাদেরকে। এই শাড়িটা পরে পুজো দিতে যাব বলেছিলাম। তো সেইগুলোই সবাই আজকে আমরা পরে নিয়েছি, যার যেটা দেখিয়েছিলাম আর কি। আমরা হালকা টিফিন খেয়ে বেরিয়েছি। এটা শুনে তোমরা আবার অবাক হয়ে যেও না যে পুজো দিতে যাচ্ছে অথচ উপোস করেনি। শোনো, মা কামাখ্যার মন্দিরে আর জগন্নাথ মন্দিরে কিন্তু তুমি না খেয়ে পুজো দিতে যেতে পারবে না। কেন, এই যে তুমি এখন ঢুকছো, কখন যে বের হতে পারবে তার কিন্তু কোনো ঠিক নেই। অনেকে তো ভোর 4টে থেকে 3টে থেকে লাইন দেয়, তাদের পুজো দিতে দিতে কিন্তু বিকেল হয়ে যায়। তো এত সময় কিন্তু না খেয়ে থাকা সম্ভব নয়। তো তুমি অসুস্থ হয়ে যাবে, তোমার আবার পুজোটাও দেওয়া হবে না। তাই মন্দিরের ভেতরেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যারা লাইনে দাঁড়াবে তাদের অনেকটা সময় লাগবে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তবে সবই নিরামিষ। আমরাও নিরামিষ হালকা টিফিন করেই পুজো দিতে বেরিয়েছি। আর একটু আগে যে গেটটা দেখলাম না, গেটের ভেতর দিয়ে আমাদের গাড়িটা পাস করলাম, সেইখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে নীলাচল পর্বত। এই পর্বতে কিন্তু মা কামাখ্যার মন্দির। আর অমাবস্যার সময় নাকি সেই ওই গেটের ওইখানটাতে সবাইকে জুতো খুলে রেখে খালি পায়ে এই এতটা রাস্তা যেতে হয়। পুরো পাহাড়টা মানে মন্দির পর্যন্ত খালি পায়ে কিন্তু উঠতে হয়। চলো তাহলে আস্তে আস্তে সামনের দিকে এগোই। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু গাড়ির থেকে নেমেও গেছি, চলে এসেছি মা কামাখ্যার মন্দিরের অনেকটাই কাছে। তবে আমরা এখন এক দাদা ভাইয়ের অপেক্ষায় আছি। সেই দাদা ভাই আসবেন, উনি এসে পান্ডার সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন। তারপরে আমরা যাব পুজো দিতে, কারণ এখানে পান্ডা ছাড়া পুজো দেওয়া অসম্ভব। উনি আমাদের পান্ডার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন, কেননা পান্ডা তো উড়িয়া ভাষায় কথাবার্তা বলে, আমরা সব বুঝবো না। একটুখানি আশপাশটা আমিও দেখি, তোমাদেরও একটু দেখাই। দেখো আমাদের ওখানে যে তীর্থস্থানগুলোতে যেমন ঠাকুরের ডালা ফালা, ঠাকুরের চেলি ঠেলির জন্য যে দোকানপাটগুলো থাকে, এখানেও সেই রকমই। আর এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে এই ফলগুলো দেখছো, এগুলো কিন্তু একদম আসল রুদ্রাক্ষের ফল। এগুলো কিন্তু কোনো নকল নয়। এই যে ফলের উপরটা থাকে এরকম, ওই যে ভেতরে রুদ্রাক্ষ। এ দেখো এখানে একমুখী, পঞ্চমুখী, আরও কত রকমের থাকে, কত মুখের রুদ্রাক্ষ থাকে। সব কিছু কিন্তু এখানে একদম অরিজিনাল বিক্রি হচ্ছে। এই দেখো ফলগুলো, ফলের ওপরটা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে না যে ভেতরে তার এত গুণ। আর এসব দেখতে দেখতে যেই দাদাভাইয়ের অপেক্ষায় ছিলাম, সেই দাদাভাই কিন্তু চলে এসেছে। উনি আমাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছেন। এই যে রূপু হেঁটে যাচ্ছে, এইখান থেকে শুরু হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, তোমরাও আমার সঙ্গে এসো। আর এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। এই দেখো না, সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ির দুই পাশেও রয়েছে অজস্র দোকান। আর এই সিঁড়ি দিয়েই উঠতে না আমিও এখন যেন হাঁপিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড গরম, তো
তাই ভাবছি 1 বছর আগেও কীভাবে কাশ্মীর ঘুরে এলাম, আর এখন হাঁপিয়ে যাচ্ছি, এত তাড়াতাড়ি যেন বয়স বেড়ে যাচ্ছে। আর দেখো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে একদম মন্দিরে ঢোকার গেটে প্রবেশ করেছি। এখানে নমস্কার করে চলো ভেতরে ঢুকি। আর জানো তো, এই মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই না কেমন যেন একটা আলাদা অনুভূতি হচ্ছে শরীরের মধ্যে। মানে সারা শরীরে যেন একটা শিরশিরার একটা ভাব, একটা হঠাৎ করে যেন শিহরণ দিয়ে উঠলো শরীরের মধ্যে, এই রকম একটা জিনিস কিন্তু হচ্ছে। তো এইখানে দাঁড়িয়ে একটু মন্দিরের আশপাশটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চার সাইডটার এই যে এই ঘরটাতে দেখছো, এখানে হোম চলছে, সারা দিন ওনার এখানে হোম হয়। আর পুরো মন্দির এরিয়াটা জুড়ে এরকম ছাগলের দেখা পাবে, চারিদিকে ছাগল গিজগিজ করছে। ওই লোকে মানত করে না, মানত পূরণ হলে তখন ছাগলদেরকে এখানে এনে ছেড়ে দিয়ে যায়। ছাগল আর পায়রা, প্রচুর পায়রা আছে, আমি পরে তোমাদেরকে দেখাবো। সেই ছাগলগুলো এখানে সারাক্ষণ ঘুরে বেড়ায়। এবারে চলো মন্দিরটা একটু তোমাদেরকে ভালো করে দেখাই। মন্দিরটা দেখতে এত ভালো লাগে না, যতবারই তাকাচ্ছি একটা কেমন যেন একটা আলাদা অনুভূতি হচ্ছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে, এখানে চলছে হোম। দেখো কত লোকজনের আনাগোনা। আর পায়রার কথা বলেছিলাম, দেখো মন্দিরটা ভর্তি, মন্দিরের দেয়ালের গায়ে নিচের দিকে ভর্তি পায়রা রয়েছে। এত পায়রা এখানে কি করে আমি জানি না, তবে মানতের ব্যাপার আছে কি না তা জানি না। যে লোকের হয়তো মানত থাকে না, যেমন ছাগল ছেড়ে দেয়, সেরকম পায়রাও এখানে ছেড়ে গেছে কি না তা জানি না। মন্দিরের ঠিক বাইরে মা কামাখ্যার মন্দিরের গা ঘেঁষেই রয়েছে এখানে একটা মস্ত বড় গণেশের মূর্তি। মা কামাখ্যার দর্শন করে মায়ের পুজো দেওয়ার পর এখানে এসে গণেশ ঠাকুরেরও পুজো করতে হয়। মা কামাখ্যার দর্শন করে পুজো সেরে গণেশ ঠাকুরের পুজো না দিলে নাকি এই পুজো সম্পূর্ণ হয় না, এখানকার পান্ডারা তাই বলছেন। এবার চলো আস্তে আস্তে একটু সামনের দিকে যাওয়া যাক। তবে এখনও কিন্তু পান্ডার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়নি, এখনও উনি আসেননি। ওই দাদাভাই আমাদের সঙ্গে আছেন ওদিকে দাঁড়িয়ে। আর এই যে এই মন্দিরটা দেখছো, এটা কিন্তু মা কামাখ্যার নাট মন্দির। আর এইবারে যেটা দেখাচ্ছি, এই যে এখানে দেখছো এই ঘরটাতে সমস্ত প্রদীপ জ্বলছে। ঠাকুরের মা কামাখ্যার পুজো করা হয়ে গেলে বাইরে এসে এখানে ধূপ আর প্রদীপটা এখানে জ্বালাতে হয়। মা কামাখ্যার মন্দিরের দিকে মুখ করে দাঁড়িয়ে ওখানে মাকে আরতি করে তারপরে এখানে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালাতে হয়। তবে প্রদীপগুলো কিন্তু ঘিয়ের প্রদীপ হবে, সেটা এখান থেকে যে ডালাটা আমরা কিনবো তার মধ্যেই থাকবে। আর এখানেও দেবীর আরেক মূর্তি আছে। মা কামাখ্যার মূর্তিতে পুজো দিয়ে আসার পর তারপরে এই বাইরের ঠাকুরগুলোতে পুজো দিতে হয়। আর ইতিমধ্যেই আমাদের যে পান্ডা ছিলেন তার সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে, আর উনি এবার আমাদেরকে নিয়ে যাচ্ছেন লাইনে দাঁড় করানোর জন্য। অবশেষে আমরা এসে লাইনে দাঁড়াতে পেরেছি। এই যেখানে লোকগুলো বসে রয়েছেন ওনারা হলো লাইনের লাস্টে আছেন, ওনাদের পরে আমরা এই যে দিক দিয়ে নিচে নেমে গেছে একটা রাস্তা, আর এই যে এদিকে সেই মন্দিরের দিকে গেছে এই সিঁড়িটা। এখন বাজে 2:42, 2:42 সময় আমরা লাইনে দাঁড়াতে পারলাম। কখন পুজো দেবো জানি না, তবে আমরা যে লাইনে দাঁড়িয়েছি এটা কিন্তু 500 টাকার লাইন। অনলাইনে কিন্তু টিকিট আগের থেকে কেটে নিতে হয়। আমরা যেই দাদাভাইয়ের বাড়িতে এসেছি সেই দাদাভাই সব ব্যবস্থা করে দিয়েছেন। এই দেখো লম্বা লাইন পড়েছে। আর এমনি যদি জেনারেল লাইনে পুজো দেওয়ার জন্য দাঁড়াতাম তাহলে কখন যে পুজো দিতে পারতাম তার কোনো ঠিক নেই। আর এই 500 টাকার লাইনে কখন পুজো দেবো সেটা তোমাদেরকে পরে জানাবো। আর এখন যা গরম লাগছে না, গরমে পুরো বিধ্বস্ত অবস্থা। আমরা কিন্তু মন্দির থেকে অনেক দূরে গিয়ে লাইন দিয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে নাট মন্দিরের কাছে এসেছি। তাই এখন রঞ্জন গিয়ে ডালাগুলো কিনে আনলো, কারণ আগের থেকে তো কিনে লাভ নেই, কখন পুজো দিতে পারবো, ততক্ষণ তো শুকিয়ে যাবে। তো নাট মন্দিরে ঢুকে গেলে আর এগুলো কিনতে পারবো না, সেজন্য এখন কিনে আনলো। আর আমি তো বাড়ির থেকে মাকে দেওয়ার জন্য শাড়িটা নিয়ে এসেছিলাম। এই ডালাটা কিনে আনার পর রঞ্জন ডালাটাকে গুছিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু দুপুর 3:26 বাজে। কতদিন ধরে এই সময়টার অপেক্ষায় ছিলাম। আর আমাদের হয়েছিল কি জানো, খুব টেনশানে ছিলাম পুজোটা দিতে পারবো কি পারবো না, কেননা টিকিট পাওয়া যাচ্ছিল না। তো সেই টিকিট কাউন্টার খুলছে, আধ ঘন্টার মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। আর আমরা 4 জন এসেছি, মানে ছেলেটাকে নিয়ে 4 জন। তো আমাদের কিন্তু টিকিট লেগেছে 500 করে, 1,500 টাকা নিয়েছে। বাচ্চাটার টিকিট নেয়নি। আর অবশেষে এখন আমরা নাট মন্দিরের ভেতরে ঢুকে গেছি। তখন নাট মন্দিরে এরকম রেলিং দিয়ে ভাগ ভাগ করে দেওয়া আছে। আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে থাকা যায় না, সেজন্য সাইড দিয়ে শুরু করে বসার জায়গা করা আছে। সমস্ত লোক এখানে বসে বিশ্রাম নিচ্ছে। আর এখানে কিন্তু অনেকক্ষণ থাকতে হয়েছিল।
দেখো এবারে কিন্তু আমরা মায়ের কাছে পুজো দিয়ে বাইরে চলে এসেছি। এখানে এসে নারকেল ফাটাতে হয়, যে ডালার মধ্যে যে নারকেলটা ছিল সেই নারকেলটা এখানে ফাটাতে হয়, সেজন্য আমরা এখানে নারকেলটা ফাটালাম। তো আর আমরা সেই 2:42 তো দাঁড়িয়েছিলাম লাইনে। সন্ধ্যে 6:30টার সময় আমরা পুজো দিয়েছি। এবার ভেতরে তো তোমাকে মোবাইলটা অন করতে দেবে না, মোবাইলের সুইচ অফ করা ছিল, আমাদের কাছেই ছিল, কিন্তু মোবাইল তোমাকে ওখানে ছবি তুলতে দেবে না, ছবি তোলা বারণ আছে, সেই জন্য সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এই সমস্ত ঠাকুরগুলো তোমাদেরকে সকালের দিকেই দেখিয়েছিলাম। এবার ওইখানেই এসেছি মায়ের কাছে পুজো দিয়ে, তারপরে এখানে যে বাইরে মায়ের মূর্তি রয়েছে এখানে সব সিঁদুর টিঁদুর এগুলো পরাতে হয়। ওনারা ওই ডালাটা ছুঁয়ে দিয়েছেন, দিয়ে সব দিয়ে দিয়েছেন। এবার ওইগুলো বাইরে এসে আমাদেরকে করতে হবে। আমরা যখন মন্দিরের ভেতরে ঢুকেছিলাম তখনও কিন্তু আমাদের হাতে সবাইকে ফুল দিয়েছিল পান্ডা। ও ফুল নিয়ে ওগুলো দিয়ে আমরা মাকে অঞ্জলি দিয়েছি। তারপর বাইরে এসে আবার এই চেলিগুলো আমাদের গলায় দিয়ে আরও ফুল হাতে দিয়ে ওই যে গণেশ ঠাকুরটা দেখিয়েছিলাম সেখানে আমাদেরকে পুজো করিয়েছেন। এবার সব মিটে গেলে এগুলো হয়ে যাওয়ার পরে যে ঘিয়ের প্রদীপটা ছিল, ধূপকাঠিগুলো ছিল, সেগুলো আমরা এখানে জ্বালাতে এসেছি। ঘিয়ের প্রদীপটা আমি জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে এবার চলো মায়ের আরতি করে সংসারের মঙ্গল কামনা করে, সন্তানদের মঙ্গল কামনা করে এখানে প্রদীপটা জ্বালিয়ে দিতে হবে। আমি এর আগে 10 বছর আগে কিন্তু এসেছিলাম এই মা কামাখ্যার মন্দিরে পুজো দেওয়ার জন্য। তখন যে এসেছিলাম তখন অনেক নিয়মকানুনই আলাদা ছিল, এখন অনেক রকমের সিস্টেম হয়ে গেছে। তারপরে আমার এই জায়গাগুলোটা মনে ছিল যে প্রদীপ জ্বালিয়েছিলাম, এই জায়গাগুলো আশপাশটা অনেকটাই কিছুটা পরিবর্তন হয়েছে। আর এই মন্দির চত্বরের কিন্তু প্রসাদ খাওয়ানোরও ব্যবস্থা আছে। এত সময় যে তুমি লাইনে দাঁড়াবে, খিদে তো পেয়েই যাবে, এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আর আমার প্রদীপ ধূপ এগুলো জ্বালানো হয়ে গেছে। এবার আমার মেয়ে, ওর নাম রূপু, মানে ওর নাম রূপসা, আমি রূপু বলেই ডাকি, আবার কখনো মনা বলেও ডাকি। ও এবারে মায়ের কাছে প্রদীপ জ্বালাবে। আর অনলাইনের টিকিটটা কাটা না থাকলে কিন্তু পুজো দেওয়াটা সম্ভব না। সমস্ত কিছু সম্ভব হয়েছে ওই আমার দাদাভাইয়ের জন্য। দাদাভাই সব ব্যবস্থা করে দিয়েছিলেন। আর আমরা তো গিয়েছিলাম অমাবস্যার ঠিক 20-25 দিন আগে হয়তো গেছিলাম, নাকি 1 মাস আগে হয়তো গেছিলাম। তো এই সময়টা কিন্তু খুব ভিড় ছিল মন্দিরে। আর আমি যে প্রসাদ খাওয়ার কথা বললাম না, এখানে কিন্তু প্রসাদের কোনো দাম নেওয়া হয় না, এমনিই তোমাকে প্রসাদ খাওয়ানো হবে। বাচ্চাদের খাওয়ানোর ব্যবস্থা আছে, তবে তার একটা টাইম আছে, 3:30-4টে পর্যন্ত প্রসাদ খাওয়ানো হয়, তারপরে কিন্তু সেটা বন্ধ হয়ে যায়। আমরা অবশ্য এখানে এসে খাওয়া দাওয়া করিনি, কারণ আমরা বাড়ির থেকেই নিরামিষ টিফিন করে এসেছিলাম। এখানে এসে শুধু শশা খেয়েছিলাম। তো খুব সুন্দর করে আমাদের পূজা আর্চা কমপ্লিট হয়ে গেছে। প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো সব কিছুই সারা হয়েছে। খুব সুন্দর করে আমরা পুজো দিয়েছি, খুব ভালো দর্শন হয়েছে। আর এখন দেখো আকাশ জুড়ে অন্ধকার নেমেছে। এই অন্ধকার আকাশের নিচে এই মন্দিরটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। দেখো অন্ধকার আকাশের নিচে মন্দিরটা দেখতে যেন আরও মায়াবী মনে হচ্ছে। আর আবার কবে আসতে পারবো তা তো জানি না, যেমন 10 বছর আগে এসেছিলাম, আবার যে এখন আসবো এটাও জানতাম না। মা না টানলে তো আর আসা যায় না। তার একবার 4 সাইডটা দেখে নিই, আর তোমরাও দেখে নাও। এখনও কিন্তু প্রচুর ভিড়। এখন মন্দিরের পেছন দিকটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। তারপরে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়। এখন পুজো বন্ধ আছে, আর এই মন্দিরের পেছন দিক দিয়ে আমরা যাচ্ছি। আরতি দেখাতে না পারলেও আরতি যে হচ্ছে তার ঘণ্টা কাশির আওয়াজ তোমরা একটু শুনতে পাবে। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নিচের দিকে। তো এখানে এসে দেখো এদের দেখা পেলাম, কি সুন্দর ঘুমোচ্ছে দুজনে দেখো। এবারে যেখানে আমরা যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি, এই যে এখানে একটা কুণ্ড মতন আছে, এই যে জল রঞ্জন গিয়ে মাথায় নিচ্ছে, একে বলে সৌভাগ্য কুণ্ড। এখানে মনে হয় লোকে সবাই স্নান করে। আর এই কুণ্ডেরকে নিয়েও নিশ্চয়ই অনেক গল্প গাথা আছে, সেটা আমার জানা নেই, তবে শুনেছি এর মধ্যে 2টো কচ্ছপ আছে, বহু পুরনো। রঞ্জন মাথায় জল দিয়ে আমাদেরকেও বলেছে আমাদেরকে একটু জল ছিটিয়ে দাও, কারণ আমরা যেতে পারছি না, প্রচণ্ড স্লিপ এখানে। আর এদের দুজনকে দেখো এখানে ফুল মালা বেলপাতা খেয়ে একদম সব পরিষ্কার করে দিচ্ছে না। মন্দির চত্বর থেকে এবার আমরা আস্তে আস্তে একদমই বাইরে বেরিয়ে যাব। তো মন্দিরের পাশ দিয়ে হাঁটছিলাম, তো ভাবলাম একবার তোমাদেরকে দেখায় মন্দিরের গায়ের কারুকাজগুলো। দেখেছো কত সুন্দরভাবে, কতদিন আগের এই সমস্ত জিনিসগুলো করা, কত সুন্দর এখনও রয়েছে, আর কত নিখুঁত কাজ। আর এখানে না পুরো মন্দিরটার গা জুড়ে সব পায়রা ভর্তি, নিচেও অনেক প্রচুর পায়রা আছে। কেন এত পায়রা এটা আমার জানা নেই। এই দেখো না, এই দেখো নিচে কত পায়রা এখানে ডিম পেড়েছে, কত ছোট ছোট বাচ্চা আছে পায়রার, প্রচুর পায়রা এখানে।
সেই সকালবেলায় তো হালকা টিফিন করে আমরা বেরিয়েছি, তারপরে আর খাওয়া দাওয়া হয়নি। তখন পুজো টুজো সেরে তো পেটে খুব টান ধরে গেছে, তা আমরা এখন চলে এসেছি খাবারের দোকানে। মন্দির থেকে বেরিয়েই এখানে প্রচুর খাবারের দোকান আছে, আর আমরা এই দোকানটাতে চলে এসেছি। এখানে কচুরি ছোলার ডাল নাকি খুবই ভালো, তো আমরা কচুরি ছোলার ডালের অর্ডার করেছি। এই যে আমাদের প্লেট চলেও এসেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর থাকতে পারছে না, এতটা এখন খিদে পেয়েছে। আমাদের গাড়ি বুক করাই আছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো ততক্ষণ আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এবার কচুরির দোকান থেকে বেরিয়েই তার উল্টো দিকে লস্যির দোকান রয়েছে। ছেলেকে একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছে, ও তো লস্যি খাবে না, আর আমরা এখান থেকে লস্যিটা অর্ডার দিয়েছি। উনি লস্যিটা করে দিলে খেয়ে তবেই আমরা গাড়িতে উঠবো। আর এই যে দাদা লস্যি বানাচ্ছেন, উনি কিন্তু একদম বাঙালি, কলকাতার বাঙালি। এখানে ওনার লস্যির দোকান। আজকের মতন তাহলে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর এতক্ষণ তোমরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অজস্র ধন্যবাদ।